Hello and welcome to the video lecture on carbohydrate chemistry for CC4G4. আগের ভিডিও লেকচারটাতে আমরা কার্বোহাইড্রেটদের সাইক্লিক স্ট্রাকচার, বিশেষ করে গ্লুকোজের দুটো সাইক্লিক স্ট্রাকচার দেখেছিলাম। ফিশার প্রজেকশন ফর্মুলা এবং হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা, তাদের কিভাবে একটা থেকে আরেকটায় কনভার্ট করা যায় সেটাও দেখেছি। তো এই গ্লুকোজের সাইক্লিক ফর্মের দুটো আইসোমার, তারা একটা হচ্ছে আলফা ডি গ্লুকোপাইরানোজ আর একটা হলো বিটা ডি গ্লুকোপাইরানোজ। এরা দুটো আলাদা মলিকিউল এবং এদের ফিজিক্যাল প্রপার্টি আলাদা। আলফা ডি গ্লুকোপাইরানোজ, তার স্পেসিফিক রোটেশন হচ্ছে +112 ডিগ্রি, মেল্টিং পয়েন্ট হচ্ছে 150 ডিগ্রিজ, মেল্টিং পয়েন্ট হচ্ছে 146 ডিগ্রিজ। অন দি আদার হ্যান্ড বিটা ডি গ্লুকোপাইরানোজ, তার স্পেসিফিক রোটেশন হচ্ছে +19 ডিগ্রি এবং তার মেল্টিং পয়েন্ট একটু বেশি, 150 ডিগ্রিজ। এখন এইখানে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই দুটো আলাদা আলাদা জিনিসকে যদি আলাদা আলাদাভাবে জলে ডিজলভ করা যায় এবং তারপর তাদের অপটিক্যাল রোটেশন মেজার করা যায় উইথ টাইম, তাহলে দেখা যায় যে অপটিক্যাল রোটেশন আলফা ডি গ্লুকোপাইরানোজের ক্ষেত্রে অপটিক্যাল রোটেশন ক্রমাগত কমতে থাকে এবং বিটা অ্যানোমারটার জন্য যেটা শুরুতে ছিল +19, সেটাতে ক্রমাগত বাড়তে থাকে এবং ইভেনচুয়ালি তারা একটা পার্টিকুলার জায়গায় গিয়ে আর তারা কমে না বা বাড়ে না, এই স্পেসিফিক রোটেশনটা স্থির হয়ে যায়। তখন আর টাইমের সাথে স্পেসিফিক রোটেশনের কোনো চেঞ্জ হয় না। সেই ভ্যালুটা হচ্ছে +52.7 ডিগ্রি। এই যে ঘটনাটা ঘটছে, যে কোনো একটা জিনিসকে আমরা জলে ডিজলভ করলাম এবং তারপর তার স্পেসিফিক রোটেশন চেঞ্জ হতে থাকলো উইথ টাইম, এই ঘটনাটাকে বলা হয় মিউটা রোটেশন, যেখানে মিউটা শব্দটা চেঞ্জ থেকে এসছে, অর্থাৎ উইথ টাইম রোটেশন। রোটেশন বলতে এখানে স্পেসিফিক রোটেশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ গিভেন কনসেন্ট্রেশনে গিভেন পোলারিমিটার টিউবের মধ্যে যতটা টেম্পোরালাইজড লাইটকে যতটা রোটেট করতে পারে কোনো একটা কাইরাল মলিকিউল, সেটাকে তার স্পেসিফিক রোটেশন বলে। তো সেই স্পেসিফিক রোটেশন উইথ টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? এবং বিশেষ করে আলফাটা শুরু করেছিল উঁচু থেকে, তারপরে গিয়ে যেখানে থামলো, বিটাটা নিচু থেকে শুরু করেছিল, তারপর সেখানে গিয়ে থামলো। এটা ইন্ডিকেট করে যে এখানে বেসিক্যালি একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হচ্ছে, অর্থাৎ আলফা অ্যানোমার প্রথমে খুলে গেছে। এই লিঙ্কেজটা, যেটাকে আমরা হেমিয়াসিটাল লিঙ্কেজ বলি, এই হেমিয়াসিটাল লিঙ্কেজটা খুলে গেছে, খুলে হাইড্রক্সি অ্যালডিহাইড হয়েছে। মনে করে দেখো, এইটা ছিল আমার C5 কার্বন, যার অক্সিজেনটা OH-টা এই অ্যালডিহাইডের উপর অ্যাটাক করে রিংটা ক্লোজ করে আলফা এবং বিটা অ্যানোমার তৈরি করেছিল, যেটা আমরা আগের লেকচারে দেখেছি। তাহলে সেই একই অবস্থায় আলফা ডি গ্লুকোপাইরানোজ থেকেই শুরু করো কি বিটা ডি গ্লুকোপাইরানোজ থেকেই শুরু করো, যাই করো, সেখানে তারা আলফা থেকে শুরু করলেও সেম অ্যাসাইক্লিক ফর্মে যাচ্ছে, বিটা থেকে শুরু করলেও সেম অ্যাসাইক্লিক ফর্মে যাচ্ছে। এবার অ্যাসাইক্লিক ফর্মটা যখন রিং ক্লোজ করবে, তখন সে কিন্তু আলফাতেও যেতে পারে এবং বিটাতেও যেতে পারে, অর্থাৎ থ্রু দি অ্যাসাইক্লিক গ্লুকোজ, the beta D glucopyranose and the alpha D glucopyranose establish an equilibrium between themselves, যার মিক্সচারে যখন তারা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করে ফেলেছে, সেই মিক্সচারটার স্পেসিফিক রোটেশন হচ্ছে +52.7 ডিগ্রিজ। তার মানে এই যেটা আমরা পাচ্ছি সেটা বেসিক্যালি একটা ইকুইলিব্রিয়াম মিক্সচার অফ দিস রেড মলিকিউল, দিস আলফা ডি গ্লুকোপাইরানোজ অ্যান্ড দিস ব্লু মলিকিউল বিটা ডি গ্লুকোপাইরানোজ। এটা 50-50 নয়, এটা কোনোটা বেশি কোনোটা একটু কম, কিন্তু তাদের রোটেশন হচ্ছে +52.7 ডিগ্রিজ। আমরা যদি ধরে নিই যে এটার মোল ফ্র্যাকশন হচ্ছে এক্স, এটার মোল ফ্র্যাকশন হচ্ছে 1 - x, তাহলে এই যে রোটেশন দুটো ভ্যালুগুলো দেওয়া আছে, এই রোটেশন ভ্যালু থেকে এবং ফাইনাল রোটেশন থেকে আমরা কে কত পার্সেন্টেজ আছে সেটাও ক্যালকুলেট করতে পারি, বাট দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। নিউট্রিশনের কিছু স্যালিয়েন্ট ফিচার্স আছে। এক নম্বর হচ্ছে অ্যাম্ফোটেরিক সলভেন্ট লাইক ওয়াটার ইজ নেসেসারি। অ্যাম্ফোটেরিক মানে যে জিনিস অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, বেস হিসেবেও কাজ করতে পারে, সে ধরনের একটা সলভেন্ট এখানে অতি অবশ্যই দরকার। ড্রাই বেনজিনে মিউটার রোটেশন চেষ্টা করে দেখেছে, ভীষণ স্লো, কিন্তু তার মধ্যে যদি অল্প কয়েক ফোঁটা জল অ্যাড করে দাও, তাহলেই কিন্তু মিউটার রোটেশন ফাস্ট হয়ে যায়। এবং যখন অ্যাকুয়াস সলিউশনে থাকে, তখনও মিউটার রোটেশনে একটু অ্যাসিড কিংবা একটু বেস একটা ক্যাটালিস্ট দিলে ভালো হয়। এরকম একটা কোশ্চেন দিতে পারে যে ড্রাই ক্রিজল, অর্থাৎ এই মলিকিউলটা, যেটা বেসিক্যালি একটা অ্যাসিড মলিকিউল কিন্তু এর কোনো বেসিক পার্ট তেমন কিছু নেই, ড্রাই ক্রিজল সলিউশনে এটার মিউটার রোটেশন স্লো। আর ড্রাই পিরিডিন হচ্ছে এই মলিকিউলটা যেখানে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, সো ইট ক্যান অ্যাক্ট অ্যাজ আ বেস বাট নট অ্যাজ অ্যান অ্যাসিড। ড্রাই পিরিডিন এবং ড্রাই ক্রেসল দু জায়গাতেই এটা মিউটার রোটেশনটা বেশ স্লো, কিন্তু যদি আমরা দুটোকে মিশিয়ে দিই, ক্রেজল এবং পিরিডিন, অর্থাৎ মিডিয়ামে যদি অ্যাসিডও থাকে বেসও থাকে, তাহলে মিউটার রোটেশন র্যাপিডলি প্রসিড করে, which indicates that the both acid as well as the base catalyst is required for successful mutar rotation.
যখন আমরা জল দিচ্ছি তখন জলটা আইদার অ্যাসিড অথবা বেস হিসেবে কাজ এবং বেস হিসেবে কাজ করছে, আর তা নাহলে আমরা যদি অ্যাসিড ক্যাটালিস্ট ইউজ করি তাহলে অ্যাসিড তো দিলামই, তখন ওয়াটার মলিকিউল বেস হিসেবে কাজ করছে। আর যদি বেস ক্যাটালিস্ট দিই তাহলে বেস তো দিয়েই দিলাম, তখন ওয়াটার মলিকিউল অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, যে কারণে আমরা ওয়াটারকে অ্যামফোটেরিক সলভেন্ট বলি। অর্থাৎ জলে শুধু অ্যাসিড কিংবা বেস দিলেই হয়, কিন্তু যদি অর্গানিক সলভেন্ট থাকে তাহলে সেখানে হয় অ্যামফোটেরিক সলভেন্ট দিতে হবে, আর তা নাহলে দুটো এমন অর্গানিক সলভেন্ট দিতে হবে যার একটা অ্যাসিড একটা বেস, যেমন অর্থোক্রেজল, পিরিডিন। শুধু যদি অর্থোক্রেজল কিংবা শুধু পিরিডিনের মধ্যে রিয়াকশন করা হয় তাহলে দিস রিয়াকশন উইল নট বি সাকসেসফুল। এরপর যেটা আছে সেটা হচ্ছে আরেকটা রিয়াকশন, সেটা হচ্ছে উসাজন ফর্মেশন। এটা পরীক্ষায় দেয়। এই উসাজন ফর্মেশনের জন্য যেটা লাগে সেটা হচ্ছে ফিনাইল হাইড্রোজিন মলিকিউলটা, যেটা বেঞ্জিন ডায়োজোনিয়াম ক্লোরাইড, এটা আমরা আগে পড়েছি অ্যারোমেটিক নাইট্রোঅ্যামিন এসব পড়ার সময়। সেটাকে রিডাকশন করে ফিনাইল হাইড্রোজিন পাওয়া যায়। এটা 1875 সালে এমিল ফিশার এটা প্রথম অ্যাক্সিডেন্টালি ডিসকভার করেন, এবং পরে উনি এটাও আবিষ্কার করেন যে এই ধরনের কার্বোহাইড্রেট মলিকিউলের সাথে এক্সেস ফিনাইল হাইড্রোজেনের রিয়াকশনে সুন্দর ক্রিস্টালাইন ডেরিভেটিভ তৈরি হয়। সেটা ইম্পর্টেন্ট ডিসকভারি ছিল, তার কারণ সুগার মলিকিউলদেরকে ক্রিস্টালাইজ করা খুব কঠিন, এবং ফিশার যে সময় কাজ করেছিলেন সেই সময় স্পেকট্রোস্কোপি বা এই ধরনের কোনো অ্যাডভান্স অ্যানালিটিক্যাল টুলস ওনাদের হাতে ছিল না। তার ফলে উনি ক্রিস্টাল তৈরি করে তার মেল্টিং পয়েন্ট দেখে ক্যারেক্টারাইজ করতেন, এবং যে জিনিসের ক্রিস্টাল ভালো করে হয় না তাকে ক্যারেক্টারাইজ করাটাও খুব ডিফিকাল্ট ছিল। দ্যাট ইজ ওয়াই when he found out যে এক্সেস ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশনে ওসাজন তৈরি হয় এবং সেই ওসাজনগুলো বিউটিফুল ক্রিস্টালস, তো দ্যাট ওয়াজ আ সর্ট অফ আ ভেরি ইউজফুল ডিসকভারি ফর হিজ অ্যানালিসিস। এবং মোর ইম্পর্টেন্টলি উনি এটাও ডিসকভার করেন যে ডি গ্লুকোজ, ডি ম্যানোজ এবং ডি ফ্রুক্টোজ তারা প্রত্যেকে সমানে এক্সেস, আলাদা আলাদাভাবে যদি তুমি তাদেরকে এক্সেস ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করাও, তারা আলটিমেটলি তারাও একই উৎসাজন দেয়। রিয়াকশনটা বেসিক্যালি দুটো স্টেপে হয়, মানে দুটো স্টেজে হয় বলা যেতে পারে। প্রথমে ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে ফিনাইল হাইড্রাজন ডেরিভেটিভগুলো তৈরি করে। এই ফিনাইল হাইড্রাজনগুলো সব আলাদা, কারণ এটার অবভিয়াসলি এই জায়গাটাতে ওইচটা বাঁ দিকে আছে, এইখানে ওইচটা ডান দিকে আছে, এখানে একটা বাঁ দিকে আছে, এখানে এটা একটা বেসিক্যালি কিটোজ। কিন্তু ইভেনচুয়ালি যখন আমরা আরও ফিনাইল হাইড্রোজেন দিয়ে রিয়াকশন করবো, যেখানে অ্যামিলিন এবং অ্যামোনিয়া বাই প্রোডাক্ট হিসেবে বেরিয়ে আসে, এই স্টেপটাতে অবভিয়াসলি ওয়াটার বেরিয়ে আসে, এখানে একটা ওয়াটার হবে, সেটা তুমি লিখতে পারো। তো অবভিয়াসলি এখানেও সেটা হবে, এখানেও হবে। তো তারপর যেটা তৈরি হয় যে উসাজন, সেটা কিন্তু কে কোত্থেকে সেটা বোঝা যাচ্ছে না। এটার কারণটা হলো ওসাজনে এই C1 এবং C2 এই দুটোতে সি ডাবল বন্ডেড এন চলে এসছে, অর্থাৎ C1টা sp3, C2টা sp2, নাকি C1টা sp2, C2টা sp3, এবং তার স্টিরিওকেমিস্ট্রি কি ছিল না ছিল সেগুলো কিছুই ম্যাটার করে না, সেগুলো সবই এখন কিন্তু স্টিরিওকেমিস্ট্রি হারিয়ে ডাবল বন্ডেড এন হয়ে গেছে। আর এই যে তিনটে মলিকিউল ডি গ্লুকোজ, ডি ম্যানোজ এবং ডি ফ্রুক্টোজ, এদের প্রত্যেকের এই C3, C4 এবং C5 তাদের কনফিগারেশন সেম, যেটা আমরা আগে দেখেছিলাম। তার মানে এরা যখন ওসাজন দেবে তখন তারা একই ওসাজন দেবে, যেখানে C3, C4 এবং C5 এর কনফিগারেশন সেটা গ্লুকোজ, ম্যানোজ এবং ফ্রুক্টোজের সঙ্গে মিলে যাচ্ছে। তো এই হিসেবে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে জিনিসটা, এটা CHO থেকে C ডাবল বন্ডেড এন হয়েছে, এখানে CHOH ছিল, সেখান থেকে C ডাবল বন্ডেড এন হয়েছে, অর্থাৎ এফেক্টিভলি C2 হাইড্রক্সিল গ্রুপ অফ দ্য ফিনাইল হাইড্রোজেন, সেটা has been oxidized to a ketone level, removing the C2 stereochemistry. In addition, C1 hydroxyl of the fructose CH2OH, এই কার্বনটা যেটা, সেটাও কিন্তু একটা অক্সিডেশন হয়েছে, সেটা আমাদের CH2OH আর নেই, C ডাবল বন্ডেড এন হয়েছে, এবং ফিনাইল হাইড্রাজিন যেটা, সেটা রিডাকশন হয়েছে, সেখানে আমরা সেখান থেকে অ্যামোনিয়া পেয়েছি এবং PHNH2 পেয়েছি। এর ডিটেল মেকানিজমের মধ্যে আমাদের যাওয়ার স্কোপ নেই, আমরা সেটা আলোচনা করব না, কিন্তু ওসাজনের কথাটা কিন্তু লিখতে দেয় যে ওসাজন কি জিনিস, ওসাজন কিভাবে তৈরি হয়, মানে মেকানিজম হয়, জিনিসটা কি, কোথা থেকে তৈরি হয়, এবং এটা দিতে পারে যে ডি গ্লুকোজ, ডি ম্যানোজ এবং ডি ফ্রুক্টোজের ওসাজন দিয়ে একই হবে, সেটা স্কিমেটিক্যালি দেখাও, তাহলে তোমাকে তিনটে ফিশার প্রজেকশন লিখে সেটা দেখাতে হবে। এরপর যেটা আছে সেটা আমরা এর আগে অলরেডি পড়ে এসেছি কার্বনিক কেমিস্ট্রিতে, বেনেডিক্ট সলিউশন, ফিলিং সলিউশন এবং টলেন্স রিয়েজেন্ট। যেহেতু এগুলো হাইড্রক্সি অ্যালডিহাইড কিংবা হাইড্রক্সি কিটোন, অ্যালডিহাইড থাকলে এই ধরনের ফিলিংস কিংবা টলেন্সকে ওরা রিডাকশন করে, বা বেনেডিক্ট সলিউশনকে রিডাকশন করে অ্যালডোজ বা কিটোজের মধ্যে যদি আমরা বেনেডিক্ট সলিউশন বা ফিলিং সলিউশন দিই, যেটা ব্লু কালারের কপার 2+ কমপ্লেক্স, সেটা ব্রিক রেড কপার অক্সাইডের প্রেসিপিটেট তৈরি করে। আর ট্রান্সপারেন্ট কালারলেস সলিউশন অফ সিলভার অ্যামিন কমপ্লেক্স, যেটাকে আমরা টলেন্স রিয়েজেন্ট বলি, তার সাথে যদি আমরা এই অ্যালডোজ বা কিটোজের রিয়াকশন করি তাহলে সেখানে সিলভার মিরর তৈরি হয় বা ব্ল্যাক প্রেসিপিটেট তৈরি হয়। এখানে অ্যালডোজ বা কিটোজগুলো অক্সিডাইজড হয়, এবং
আমরা সেই অক্সিডেশন প্রোডাক্ট নিয়ে খুব বেশি চিন্তিত নই, কিন্তু এই যে ধরনের কার্বোহাইড্রেটগুলো এই অক্সিডেশন রিয়াকশনে পার্টিসিপেট করে, অর্থাৎ টলেন্সকে রিডাকশন করতে পারে, কারণ অ্যাজ ফার অ্যাজ টলেন্স ইজ কনসার্ন দিস ইজ রিডাকশন, অ্যাজ ফার অ্যাজ দিস কপার 2 ইজ কনসার্ন এটা কপার 1 এ যাচ্ছে, তাহলে এটা রিডাকশন। তাহলে এই জিনিসগুলোকে আমরা বলে থাকি রিডিউসিং সুগার। সমস্ত সুগার কিন্তু রিডিউসিং সুগার নয়। যারা কার্বোহাইড্রেট কিন্তু তাদেরকে এই টলেন্স বা ফিলিংস দিয়ে ট্রিট করলে তাদের কোনো অক্সিডেশন হয় না, অর্থাৎ তারা টলেন্স বা ফিলিংসকে অক্সিডাইজ করতে পারে না, তাদেরকে আমরা নন রিডিউসিং সুগার বলি। এবার গ্লুকোজ একটা রিডিউসিং সুগার বা ফ্রুক্টোজ একটা রিডিউসিং সুগার, কারণ তাদের সেখানে হেমিঅ্যাসিটাল লিঙ্কেজ থাকে। দেখো এখানটায় খেয়াল করো, এই জিনিসটাকে আমরা বলি হেমিঅ্যাসিটাল। একটা কার্বন যার উপরে একটা অক্সিজেন বেস গ্রুপ আছে যেটা একটা অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত, আর একটা ওইচ আছে। দেখো এখানেও তাই, এখানেও একটা ওইচ গ্রুপ আছে আর একটা অক্সিজেন আছে যেটা একটা অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত। তার মানে এই জিনিসটা যদি থাকে তাহলে তাকে আমরা বলি হেমিঅ্যাসিটাল। আর যদি কোনো কারণে এই ওইচ এর বদলে এখানটায় একটা ওএমই বা এই ধরনের কোনো জিনিস চলে আসে, একটা ওআর চলে আসে, তাহলে তাকে আমরা বলি অ্যাসিটাল। এবার এদের এদের যে রিয়াকশন কন্ডিশন, এই রিয়াকশন কন্ডিশন হচ্ছে বেসিক টলেন্স রিয়েজেন্ট বা বেনেডিক সলিউশন বা ফিলিং সলিউশন। বেসিক মিডিয়ামে এই অ্যাসিটালের কোনো চেঞ্জ হয় না। বেসিক মিডিয়ামে হেমিঅ্যাসিটালকে ফেললে কিন্তু হেমিঅ্যাসিটাল তার করেসপন্ডিং অ্যাসাইক্লিক ফর্মে যেতে পারে, যে অ্যাসাইক্লিক ফর্মে সিএইচও আছে, এই সিএইচওটাই অ্যাকচুয়ালি অক্সিডাইজড হবে টলেন্স কিংবা ফিলিংস দিয়ে। এখানে আছে আলফা হাইড্রক্সিকিটোন, এটাই বেসিক্যালি অক্সিডাইজড হবে টলেন্স কিংবা ফিলিংস দিয়ে, কিন্তু তার জন্য এই অ্যাসাইক্লিক ফর্মে যেতে হবে। এবার যেহেতু হেমিঅ্যাসিটালরা অ্যালকালি মিডিয়ামে এই অ্যাসাইক্লিক ফর্মে যেতে পারে, তাহলে তারা সব রিডিউসিং সুগার হিসেবে ব্যবহার করে, অর্থাৎ আলফা ডি গ্লুকোপাইরানোজ সে কিন্তু রিডিউসিং সুগার, বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ সেটা কিন্তু রিডিউসিং সুগার। কিন্তু যদি এইখানে ওএইচ এর বদলে ওএমই থাকে, অর্থাৎ যদি অ্যাসিটাল হয়, তাহলে তাদের পক্ষে এইখানে যাওয়া বেসিক মিডিয়ামে সম্ভব নয়। আর এখানে অ্যাসাইক্লিক ফর্মে যদি না যেতে পারে তাহলে এর তো রিয়াকশন হবে না, এবং রিয়াকশন যদি না হয় তাহলে তাদেরকে আমরা নন রিডিউসিং সুগার বলবো। মনে করে দেখো, আলফা ডি গ্লুকোপাইরানোজ থেকে যখন বিটা ডি গ্লুকোপাইরানোজে যায়, অর্থাৎ যখন মিউটা রোটেশন হয়, তখনও কিন্তু এই সেম ইকুইলিব্রিয়ামটাই কাজে লাগে। হেমিঅ্যাসিটাল থেকে হাইড্রক্সিকিটোন, হাইড্রক্সিকিটোন থেকে আবার আরেকটা হেমিঅ্যাসিটাল, আলফা থেকে বিটা, বিটা থেকে আলফা ভায়া অ্যাসাইক্লিক ফর্ম। তার মানে যে জিনিস মিউটা রোটেট করতে পারে, অর্থাৎ হেমিঅ্যাসিটাল থেকে হাইড্রক্সিকিটোনে যেতে পারে বা হাইড্রক্সি অ্যালডিহাইডে যেতে পারে, এবং সেখান থেকে আবার আরেকটা হেমিঅ্যাসিটালে যেতে পারে, তারাই টলেন্স রিএজেন্টের সাথে রিয়াকশন করে। অর্থাৎ মিউটা রোটেশন এবং রিডাকশন অফ টলেন্স এই দুটো কিন্তু রিলেটেড। তার মানে যারা মিউটা রোটেট করতে পারে না, যেমন এরা মিউটা রোটেট করতে পারে না কারণ এরা এই ধরনের কোনো ইকুইলিব্রিয়ামে এস্টাবলিশ করতে পারে না। তাহলে মিউটা রোটেট করতে যদি না পারে, তাহলে তারা এই ওপেন চেন ফর্মে যেতে পারে না। ওপেন চেন ফর্ম যেখানে আলফা হাইড্রক্সিকিটোন বা অ্যালডিহাইডটা রয়েছে, তাহলে তারা আবার টলেন্সের সাথে রিয়াকশন করতে পারে না। তার মানে মিউটা রোটেশন এবং এই টলেন্সের টলেন্সকে রিডাকশন করা এই দুটো রিলেটেড। যারা মিউটা রোটেট করতে পারে না তারা টলেন্সকেও রিডাকশন করতে পারে না। এখন যদি তুমি বলো যে অক্সিডেশন পারপাসে এটাকে কি ইউজ করা যায়, কারণ টলেন্স রিএজেন্ট যদি এটাকে অক্সিডাইজ করে তাহলে তো ভালো, এটা CO2H হবে, সেখান থেকে আমরা নানা রকম কেমিক্যাল ট্রান্সফরমেশন করতে পারি। মিডিয়ামটা যেহেতু বেসিক, এগুলোর সত্যিকারের কথা বলতে ডায়াগনস্টিক পারপাসে ইউজ করা যায়, যে এখানে রিডিউসিং সুগার আছে না নন রিডিউসিং সুগার আছে, সেই পারপাসে ডেফিনেটলি ইউজ করা যায়। কিন্তু আদারওয়াইজ এটা খুব একটা সিনথেটিক পারপাসে খুব একটা ভালো না, প্রিপারেটিভ পারপাসে খুব একটা ভালো না। যদি আমাদেরকে এই ধরনের কোনো ট্রান্সফরমেশন করতে হয় যেখানে CHO থেকে CO2H যাবে, এবং এই জাতীয় জিনিসকে আমরা এটাকে যদি অ্যালডোজ বলি, তাহলে এটাকে আমরা অ্যালডোনিক অ্যাসিড বলি, যেখানে অ্যালডোজের CHO গ্রুপটা CO2H এ কনভার্টেড হয়েছে। সেখানে আমাদের রিএজেন্ট অফ চয়েস হচ্ছে ব্রোমিন ওয়াটার। কোনো মেকানিজমের মধ্যে যাওয়ার দরকার নেই, এই রিয়াকশনটা জাস্ট তুমি আউটলাইনটা জেনে রেখে দাও। যেমন একটা এক্সাম্পল, ডিগ্লুকোজ থেকে ডিগ্লুকোনিক অ্যাসিড, CHO আছে, CO2H হয়েছে, গ্লুকোনিক অ্যাসিড হয়েছে। ম্যানোজ থেকে যদি অক্সিডেশন করো তাহলে সেটা ডিম্যানোনিক অ্যাসিড হবে। অবভিয়াসলি এখানে আমি একটা গন্ডগোল পাঠিয়েছি, এখানে ওইচটা ডেফিনেটলি এই দিকে হবে, কারণ ম্যানোজের তো ওইচটা এইদিকে থাকে, এইটাকে এখান থেকে কপি করে আনতে গিয়ে গন্ডগোলটি হয়েছে। আচ্ছা, এবার এখানে HBr বেরোচ্ছে, HBrকে নিউট্রালাইজ করার জন্য অনেক সময় ক্যালসিয়াম কার্বনেট দেওয়া হয়, তবে তুমি যদি সেটা না লেখো তাহলে দ্যাট উইল নট সেটা তোমার জন্য বিরাট কিছু প্রবলেম করবে না। যদি আমরা মনে করি যে এই CHOটাকে অক্সিডাইজ করবো, আবার এই প্রাইমারি অ্যালকোহলটাকে অক্সিডাইজ করবো, খেয়াল করো এইগুলো সব সেকেন্ডারি অ্যালকোহল, কিন্তু এই জিনিসটা কিন্তু প্রাইমারি অ্যালকোহল, এবং প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করা সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করা থেকে রিলেটিভলি ইজি, সেটা করা যায়। CHOকে অক্সিডাইজ করবে এবং CH2H কে অক্সিডাইজ করবে, তার মানে মাথায় এবং লেজে দু জায়গাতে দুটো CO2H গ্রুপ থাকবে। এই জাতীয় জিনিসগুলোকে বলা হয় অ্যালডারিক অ্যাসিড। যেমন গ্লুকোজকে যদি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডেশন করা হয়,
একটু ওয়ার্ম করে তাহলে ডি গ্লুকারিক অ্যাসিড হয়, ডি ম্যানোজকে যদি অক্সিডাইজ করা হয় তাহলে ডি ম্যানারিক অ্যাসিড হয়। যেমন এখানটায় এটা ঠিক আছে, এইখানে এটা গন্ডগোল হয়েছে, আমি এটা স্টাডি মেটেরিয়াল আপলোড করার সময় চেঞ্জ করে দেবো। অনেক সময় কি হয়, যেটা আমরা আহ, আহ, যেটা আমরা রিডাকশন করার কথা ভাবি, অনেক সময় এই হাইড্রোজেন নিকেল দিয়ে রিডাকশন করা হয়। হাইড্রোজেন নিকেল দিয়ে তুমি এই জিনিস সিএইচওটাকে অক্সিডাইজ রিডাকশন করতে পারো, এই CH2OH-টা তো অলরেডি রিডিউসড হয়ে বসে গেছে, তার মানে এখানে দুটো CH2OH হলো, অর্থাৎ এখানে তুমি দুটো CO2H করেছিলে, এইখানটায় দুটো CH2OH হয়ে গেল। এখানে অবভিয়াসলি আবার গন্ডগোল, এই জায়গাটাতে হাইড্রোজেন নিকেল হবে। আমি এগুলো সব তোমার স্টাডি মেটেরিয়াল চেঞ্জ করবো। তার মানে এখানে আমার রিডাকশন করতে হচ্ছে, অর্থাৎ এখানে বেসিক্যালি এলডিটলস তৈরি হচ্ছে, যেমন ডিম্যানোস থেকে ডিম্যানিটল তৈরি হচ্ছে, ডি গ্লুকোজ থেকে ডি গ্লুসিটল তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে এখন আমরা এই হাইড্রোজেন আয়নিকেল ইউজ করি না, আমরা সোডিয়াম বোরোহাইড্রেট অ্যাকুয়াস মিডিয়ামে ইউজ করি, কিন্তু গল্পটা একই। যেমন ডি গ্যালাক্টোজ থেকে যদি আমরা রিডাকশন করি তাহলে গ্যালাক্সিটল হবে। এগুলোকে খেয়াল করো, এগুলোকে আমরা ডি বলে দাগিয়ে দিচ্ছি, কিন্তু একে কিন্তু ডি বলে দাঁড়ানো যাবে না, কারণ এই জিনিসকে যদি এইভাবে লেখো তাহলে এর হাইয়েস্ট নাম্বার স্টিরিও সেন্টার C5-এ OH ডান দিকে আছে, কিন্তু একে যদি 180 ডিগ্রি ইন প্লেন রোটেশন করো, যেটা ফিচার প্রজেকশনে করা যায়, তাহলে ওই একই C5-এর OH কিন্তু এবার বাঁ দিকে চলে যাবে, অর্থাৎ তখন তুমি এটাকে এল বলতে বাধ্য। তো এটা বেসিক্যালি মেসো আইসোমার, অর্থাৎ এখানে এর মাঝখান দিয়ে একটা সিগমা প্লেন আছে, মলিকুলের ওয়ান হাফ মলিকুলের আদার হাফের সঙ্গে মিরর ইমেজ, অ্যান্ড দেয়ারফোর দে আর ইট ইজ মলিকুল ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অ্যাকাইরাল ওভারঅল। সেই জন্য এটাকে আমরা মেসো আইসোমার বলি, কিন্তু এর ডিএল নোমেনক্লেচার কিন্তু করা যাবে না। ওকে, যেটা এরপর পড়তে হবে সেটা টিকা শর্ট নোট হিসেবে আসে, সেটা হচ্ছে কিলিয়ানি ফিশার সিনথেসিস। অর্থাৎ পেন্টোজ থেকে হেক্সোজ বানাও, টেট্রোজ থেকে পেন্টোজ বানাও, একটা কার্বন বাড়িয়ে দেবো। সেটার জন্য প্রথম কাজটা করেছিলেন কিলিয়ানি, হাইনরিক কিলিয়ানি, কিন্তু তারপর এমিল ফিশার ওই কাজটাকে টেক আপ করেন এবং ফিনিশ করেন। তো এখানে সিএইচওর মধ্যে সোডিয়াম সায়ানাইড ওয়াটার দিলে সায়ানোহাইড্রিন তৈরি হবে, এটা আমরা কার্বন কেমিস্ট্রি থেকে জানি। অর্থাৎ এখানে যদি 5টা কার্বন থাকে তাহলে এখানে কিন্তু সায়ানাইডটা 6th কার্বন হিসেবে ইন্ট্রোডিউসড হবে। এটাকে যদি হাইড্রোলিসিস করো তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিড হয়, সায়ানাইডের হাইড্রোলিসিসে CO2H হয়। এটাকে হিট করলে এইখানে তলার কোনো একটা রিমোট কোনো একটা OH এর সঙ্গে এখানে একটা ল্যাকটোনাইজেশন হবে, অর্থাৎ ল্যাকটোন তৈরি হবে। এবং এইখানে যখন সায়ানোহাইড্রিন তৈরি হচ্ছে, যেহেতু এই CH2-তে সায়ানোহাইড্রিন যে কোনো ফেজ থেকেই অ্যাটাক করতে পারে, এখানে নতুন স্টিরিও সেন্টার তৈরি হবে HOH। ফিশার প্রজেকশনে OH-টা একবার তুমি ডান দিকে লিখতে পারো, একবার তুমি বাঁ দিকে লিখতে পারো, তার মানে এখানে তুমি ডায়াস্ট্রিও আইসোমেরিক সায়ানোহাইড্রিন পাবে। অবভিয়াসলি তাকে হাইড্রোলিসিস করলে ডায়াস্ট্রিও আইসোমেরিক অ্যালডোনিক অ্যাসিড পাবে, যেটাকে হিট করলে ডায়াস্ট্রিও আইসোমেরিক অ্যালডোনোল্যাকটোন পাবে। এবং এদেরকে যদি আমরা খুব কেয়ারফুলি কন্ট্রোল পিএইচটাকে 3 থেকে 4-এর মধ্যে রেখে সোডিয়াম অ্যামালগাম অ্যাকুয়াস ইথানল দিয়ে ট্রিট করি, তাহলে এই ল্যাকটোনটা রিডিউসড হয়ে গিয়ে তৈরি হবে CHO, এবং এখানে OH আবার ফেরত চলে আসবে। তার মানে এখানে আমরা মিক্সচার অফ ডায়াস্ট্রিও আইসোমেরিক অ্যালডোজ পাবো, যার একটা OH ফিশার প্রজেকশনের ডান দিকে আর একটা OH ফিশার প্রজেকশনের বাঁ দিকে। এবং এই অ্যালডোজটা বেসিক্যালি এইখানে যে কটা কার্বন ছিল তার থেকে একটা কার্বন এখানে বেশি হবে, কারণ আমরা একটা কার্বন সায়ানাইড ফর্মে ঢুকিয়েছি। একটা এক্সাম্পল দেখো, এটা পরীক্ষাতে আসে। ডি অ্যারাবিনোজ, খেয়াল করে দেখো, ডি অ্যারাবিনোজের যে C2C3C4 তার কনফিগারেশন কিন্তু ডি গ্লুকোজ আর ডি ম্যানোজের C3C4C5 এর কনফিগারেশনের সঙ্গে সেম। তাহলে একে যদি আমরা কিলিয়ানি ফিশার সিনথেসিসে ফেলি, তাহলে অ্যাকুয়াস সোডিয়াম সায়ানাইড দিয়ে যদি ট্রিট করি একে, তাহলে সায়ানো ঢুকলো, একবার OH ডান দিকে একবার বাঁ দিকে, তার মানে এটা হচ্ছে গ্লুকোজের নাইট্রাইট ডেরিভেটিভ, এটা হচ্ছে ম্যানোজের নাইট্রাইট ডেরিভেটিভ। বেরিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হাইড্রোলিসিস করো, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দাও, দিয়ে অ্যাসিডিফাই করে নাও, করে নেওয়ার পরে সেপারেশন করো এপিমেরিক অ্যালডোনিক অ্যাসিড দিয়ে, দেখো এটা হচ্ছে ডিগ্লুকোনিক অ্যাসিড, এটা হচ্ছে ডিম্যানোনিক অ্যাসিড। এটাকে হিট করলে ওয়াটার বেরিয়ে যাবে, ডিগ্লুকোনোল্যাকটোন হবে। এখান থেকে হিট করলে ওয়াটার বেরিয়ে যাবে, এখানে ম্যানোল্যাকটোন হবে। এবার ম্যানোল্যাকটোনকে যদি কেয়ারফুলি কন্ট্রোল পিএইচে সোডিয়াম অ্যামালগাম দিয়ে রিডাকশন করা হয়, তাহলে সেখান থেকে ম্যানোস পাওয়া যাবে। যদি আমরা গ্লুকোনোল্যাকটোনটাকে রিডাকশন করি ওই কন্ডিশনে, তাহলে গ্লুকোজ পাবো। তার মানে সেপারেশনটা আমরা করলাম অ্যালডোনিক অ্যাসিড স্টেজে, এবং তারপর আমরা সেখান থেকে ল্যাকটোন বানালাম এবং ল্যাকটোনকে রিডাকশন করে অ্যালডিহাইড বানালাম। তো এই কাজগুলো আমরা করতে পারি, এই কাজগুলো আমাদের করা, এটা ইজিলি করা যায়। এবং অ্যারাবিনোস থেকে সেই জন্য গ্লুকোজ এবং ম্যানোজ বানাতে পারা যায়। এরকম কোশ্চেন আসতে পারে যে ডি অ্যারাবিনোস থেকে অ্যাকচুয়ালি কোন দুটো জিনিসকে বানানো যাবে কিলিয়ানি ফিশার সিনথেসিস করলে, গ্লুকোজ ম্যানোজ, গ্লুকোজ অল্ট্রোজ, অল্ট্রোজ অলোজ, এরকম নানা রকমের কম্বিনেশন দিয়ে তোমাকে MCQ দিতে পারে। পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে কিলিয়ানি ফিশার সিনথেসিস একটা টিকা দাও, বা এরকম বলতে পারে যে ডি ম্যানোজের কিলিয়ানি ফিশার সিনথেসিস করলে কোন কোন দুটো মলিকিউল তৈরি হবে স্কিমেটিক্যালি দেখো। ফাইনালি আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে উল্টোটা, এটাকে আমরা বলি চেইন অ্যাসেনশন, 5 থেকে 6, 4 থেকে 5, এরকম ব্যাপার। এবার উল্টো হবে, অর্থাৎ গ্লুকোজ থেকে অ্যারাবিনোজ বানাবো।
কারণ গ্লুকোজের 3, 4, 5-এ যা কনফিগারেশন বা ম্যানোজের 3, 4, 5-এ যা কনফিগারেশন সে দুটো একই, এবং সেটা আবার অ্যারাবিনোজের 2, 3, 4-এর কনফিগারেশন। অর্থাৎ সামহাও যদি এইটাকে উড়িয়ে দিয়ে আমি এই জিনিসটাকে, এই কার্বনটাকে সিএইচও করে দিতে পারি, তাহলে আমাদের অ্যারাবিনোজ হয়ে যায়। সিমিলারলি এইটাকে যদি উড়িয়ে দিতে পারি এবং এই সি2টাকে যদি সিএইচও করে দিতে পারি, তাহলে অ্যারাবিনোজ হয়ে যায়। তো সেটা কি করে করে? প্রথমে ব্রোমিন ওয়াটার দিয়ে অক্সিডাইজ করে, তাহলে অ্যালডোনিক অ্যাসিড হবে, তো এখানে গ্লুকোনিক অ্যাসিড হবে এবং এখানে ম্যানোনিক অ্যাসিড হবে, এবং তার ক্যালসিয়াম সল্ট তৈরি করে নেয়। এই যে ক্যালসিয়াম সল্ট, এটাকে ফেন্টন রিএজেন্ট বলে একটা রিএজেন্ট আছে, ফেন্টন রিএজেন্ট। 30% H2O2, অবভিয়াসলি জল আছে এবং তার মধ্যে আয়রন 2+ দেওয়া থাকে। এটা একটা ফ্রি রেডিক্যাল পাথওয়েতে এখান থেকে ডিকার্বক্সিলেশন করে এবং এই সি2টাকে অক্সিডাইজ করে সিএইচওতে কনভার্ট করে দেয়। অর্থাৎ যে কার্বনটা এখানে তুমি কি করেছিলে, একটা এক্সট্রা কার্বন ঢুকিয়েছিলে ইন দ্য ফর্ম অফ সায়ানাইড, আর চেন যখন তুমি ডিগ্রেডেশন করছো, রাফ ডিগ্রেডেশন বলে এটাকে, আরো ডিগ্রেডেশন আছে, ওল্ড ডিগ্রেডেশন হ্যান ত্যান আছে, কিন্তু সেগুলো তোমার পড়তে হবে না, সিলেবাসে নেই। তো সেই রাফ ডিগ্রেডেশন করার সময় এই CO2টা বেসিক্যালি কার্বন ডাই অক্সাইড, CO2 মাইনাস কার্বক্সিলেটটাকে কার্বন ডাই অক্সাইড হিসেবে তাড়িয়ে দেয়। তাহলে অ্যারাবিনোজ কোথেকে পাবো? অ্যারাবিনোজ যেরকম কিরিয়ানি ফিশার চেন অ্যাসেপশন করলে গ্লুকোজ এবং ম্যানোজ দেয়, তাহলে অ্যারাবিনোজকে বানাতে গেলে আমাকে উল্টো গ্লুকোজ এবং ম্যানোজ থেকেই শুরু করতে হবে। হয় গ্লুকোজ থেকে শুরু করতে হবে, নাহলে ম্যানোজ থেকে শুরু করতে হবে, যে কোনোটা দিয়েই শুরু করতে পারি এবং আমরা আলটিমেটলি অ্যারাবিনোজ পাবো। এইখানে ফেন্টন রিয়েজেন্টের মেকানিজমটা দেখানো হয়েছে। তোমার ক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট নয়, তবুও এটা বেসিক্যালি একটা ফ্রি রেডিক্যাল মেকানিজম, যেখানে আয়রন 2+ এবং আয়রন 3+ শাটলিং করতে থাকে এবং সেখানে একটা ইলেকট্রন ট্রান্সফার হয় এখান থেকে, আয়রন 3+টা রিডিউসড হয়ে আয়রন 2+-এ চলে যায়, এবং এখানে তখন তাহলে একটা ডট এলো। বেসিক্যালি একটা ইলেকট্রন যদিও এখানে দিয়ে দেয়, তাহলে এখানে একটা ডট আসবে। তার মানে এই কার্বন কার্বন ফ্রি রেডিক্যাল, এই কার্বন কার্বন বন্ডটা ভেঙে এখানে একটা ডট এলো, তাহলে অক্সিজেন একটা ইলেকট্রন দিল, তাহলে এখানে ডাবল বন্ড তৈরি হলো, হয়ে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। এইখানটায় যে ডটটা এসেছে, সেই ডটটা এবার এই কার্বন অক্সিজেনের সঙ্গে, এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বন্ডটাকে ভেঙে এখানে একটা ডাবল বন্ড তৈরি করলো, সিএইচও ডাবল বন্ড তৈরি করলো, এবং এইচ ডট বেরিয়ে গেল। এই এইচ ডটটা নিজে H+ হবে, আয়রন 3+কে আবার আয়রন 2+-এ কনভার্ট করবে, এই আয়রন 2+ আবার H2O2 দিয়ে অক্সিডাইজড হয়ে আবার আয়রন 3+-এ যাবে, এরকম করে জিনিসটা চলতে থাকে। কিন্তু এই মেকানিজমটা তোমার লাগবে না, এটা তোমার লাগবে না। কিন্তু এটা জানতে হবে যে অ্যারাবিনোজ যদি রাফ ডিগ্রেডেশন করে বানাতে হয়, তাহলে কোত্থেকে শুরু করবো, বা উল্টোটা বলতে পারে যে গ্লুকোজের যদি রাফ ডিগ্রেডেশন করা হয়, তাহলে অ্যারাবিনোজ কোনটা তৈরি হবে, বা বলতে পারে গ্লুকোজ ছাড়া অন্য কোন মলিকিউলটার রাফ ডিগ্রেডেশন করলে সেম আমরা অ্যালডোপেন্টোজ পাবো, এবং সেই অ্যালডোপেন্টোজটার নাম কি, কি ব্যাপার, কি হচ্ছে না হচ্ছে, বা একটা শর্ট নোট তুমি এক্সপেক্ট করতে পারো। সো আমাদের কার্বোহাইড্রেটের পার্টটা এখানেই শেষ হলো। I hope that you have understood the concepts that I have outlined here. I thank you for your patience, and I will be seeing you in the next one.